ওকে ভিউয়ার্স, এখন আমরা শেয়ার ইস্যু এক্সাম্পল 5 অঙ্কটি করব। তো এর আগেরটা ছিল অধিহারে শেয়ার ইস্যু, এবার আমরা করব অবহারে শেয়ার ইস্যু। অর্থাৎ যদি শেয়ারের লিখিত মূল্য চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যু করা হয় সেই ক্ষেত্রে অঙ্কটি কেমন হবে সেটাই আমরা দেখব। তো আমরা অঙ্কটি এখন করব যে প্রতীকী কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত 20 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি প্রতি শেয়ার 2 টাকা অবহারে 1,50,000 শেয়ার আবেদনকারীদের নিকট বিক্রির উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করল। সর্বমোট 1,90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল এবং 1,50,000 শেয়ার যথারীতি আবণ্টন করা হলো এবং অবশিষ্ট এবং অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। তো এই অঙ্কটি আমরা দেখব। আমরা জানি প্রত্যেকটা তলবের জন্য 2টা করে জাবেদা। তো এট ফার্স্ট আমি টাকা পাওয়ার জাবেদা দেব। নাম্বার 1, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, কতগুলো শেয়ারের আবেদন পাওয়া গেছে? টোটাল শেয়ারের আবেদন পাওয়া গেছে 1,90,000। আমি লিখবো 1,90,000। এখন শেয়ারের লিখিত মূল্য কত টাকা ছিল? শেয়ারের লিখিত মূল্য ছিল 10 টাকা, কিন্তু এইখানে অবহার ছিল অর্থাৎ ডিসকাউন্ট ছিল কত টাকা? 2 টাকা। তাহলে প্রতি শেয়ারে কত টাকা করে পেয়েছে? 8 টাকা করে পেয়েছে। তাহলে এটাকে গুণ দেব 8 দিয়ে। তাহলে দেখি টোটাল কত টাকা আসে। টোটাল 15,20,000 টাকা। আমাদের টোটাল আসে কত? 15,20,000 টাকা। আচ্ছা, এবার আমরা মূলধনে স্থানান্তরের জাবেদা দেব। তো এইবার আমাকে মনে রাখতে হবে এই অঙ্কে এক্সট্রা আমরা কি পেলাম। এই অঙ্কে পেয়েছি আমরা অবহার, এই অঙ্কে পেয়েছি অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এই 2টা এক্সট্রা তথ্য পেয়েছি। তো আগে আমরা লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট। অবহার আছে এই অঙ্কে, তাহলে শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাব ডেবিট। আচ্ছা, তারপর আমরা লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তো এর জন্য আমি কি লিখব? ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে একটা জিনিস লক্ষণীয় যে এখানে মৌলিক জাবেদা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে যে এক্সট্রা 2টা তথ্য চলে আসছে শেয়ার অবহার হিসাব ডেবিট, এটা কেন আসছে? অঙ্কে অবহার আছে, এই জন্য শেয়ার অবহার হিসাব ডেবিট করতে হয়েছে। ব্যাংক হিসাব ক্রেডিট কেন করা হয়েছে? অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে এই জন্য। এবার আমরা অ্যামাউন্টগুলো লিখবো। এখানে শেয়ার আবেদন আছে 15,20,000, এখানে শেয়ার আবেদন, তাহলে আমি 15,20,000 আগে বসাবো। আচ্ছা, এবার আমি অবহারের টাকাটা বের করব। অবহার কত টাকা করেছিল? 2 টাকা করে। এইবার আমাকে হিসাব করতে হবে ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত। ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল? 1,50,000। তাহলে আমি 1,50,000কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত টাকা আসে? 3 লক্ষ টাকা হচ্ছে অবহারের টাকা। আচ্ছা, এবার মনে রাখতে হবে এর আগের অঙ্কে আমরা পেয়েছিলাম যে অধিহার, আর বলেছিলাম অধিহার মূলধনের অংশ না, কিন্তু এখানে পেয়েছি আমরা অবহার, এইটা কিন্তু মূলধনের অংশ। তাহলে এই শেয়ার মূলধনের ক্ষেত্রে ইস্যুকৃত শেয়ার সংখ্যাকে কত টাকা দিয়ে গুণ দিতে হবে? প্রতি শেয়ারের লিখিত মূল্য দিয়ে। শেয়ারের লিখিত মূল্য কত? 10 টাকা। আবারও বলতেছি, শেয়ারের লিখিত মূল্য কত? 10 টাকা। অর্থাৎ এই 10 টাকার মধ্যে কিন্তু অবহার সহই আছে, কারণ অবহারটা বাদ দিলে শেয়ারের দামটা আসে কত? 8 টাকা, আর অবহারটা যোগ করলে শেয়ারের দাম কত আসে? 10 টাকা। ওই কারণে আমি বলেছি যে অবহারটা হচ্ছে মূলধনের অংশ।
তো কাজেই মনে রাখতে হবে শেয়ার মূলধনের টাকা বের করার জন্য প্রতি শেয়ারের লিখিত মূল্য দিয়ে ইস্যুকৃত শেয়ার সংখ্যাকে গুণ দিতে হবে। তো ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল? 1,50,000। আচ্ছা, ইন্টু প্রতি শেয়ারের লিখিত মূল্য কত? 10 টাকা। তাহলে কত আসবে? 15 লক্ষ টাকা। আচ্ছা, এবার ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব কেন লিখেছি? যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার জন্য আমি এখানে ব্যাংক হিসাব ক্রেডিট করেছি। তাহলে এবার আমি বের করি যে অতিরিক্ত আবেদন কতগুলো ছিল। আমি টোটাল আবেদন পেয়েছি কত? 1,90,000, আর আমার ইস্যু করা ছিল 1,50,000। তো পার্থক্য কত? 40,000। তাহলে আমি 40,000 শেয়ার অতিরিক্ত পেয়েছি। তাহলে এটাই আমি কি করব? ফেরত দেব। তাহলে বের করি। 40,000 শেয়ার ইন্টু, এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যত টাকা নেব তত টাকাই ফেরত দেব। আমরা কত টাকা করে নিয়েছিলাম? 8 টাকা করে নিয়েছিলাম, কারণ 2 টাকা অবহর ছিল। অবহর মানে কি? ডিসকাউন্ট। আমি তো ওইখানে 2 টাকা পাইনি। আমি কত টাকা করে পেয়েছি প্রতি শেয়ার? 8 টাকা করে পেয়েছি। তাহলে আমি যত টাকা করে পাবো তত টাকা করেই ফেরত দেব, অর্থাৎ যত টাকা করে নিব তত টাকা ফেরত দেব। কত টাকা করে নিয়েছিলাম? 8 টাকা করে। তাহলে ফেরত দেবো কত টাকা করে? 8 টাকা করে। তাহলে কত টাকা হয়? 3,20,000 টাকা। আচ্ছা, তো আমাদের এখানে জাবেদা শেষ। এরপর আমাকে করতে হবে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবটা আমরা এর আগেও দেখিয়েছি। তো এখন আমি আর ব্যাংক হিসাবটা দেখাবো না, জাস্ট আমি শর্টকাটে ব্যাংক হিসাবটা বের করা শিখবো। এখানে ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্স আছে কত? 15,20,000। এখানে ব্যাংক হিসাবের ক্রেডিট ব্যালেন্স আছে কত? 3,20,000। তাহলে আমি এই ব্যাংক হিসাবের ডেবিট থেকে ব্যাংক হিসাবের ক্রেডিট কি করব? ডেবিট ক্রেডিট বিয়োগ। আবার বলতেছি, ডেবিট ক্রেডিট বিয়োগ। আর ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট বিয়োগ, ক্রেডিট ডেবিট বিয়োগ, অর্থাৎ বিপরীত ব্যালেন্স হলেই কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স থেকে ব্যাংক হিসাবের ক্রেডিট ব্যালেন্স বিয়োগ করলে আমরা ব্যাংক হিসাব পাবো। তো আমরা দেখি কত টাকা ব্যাংক হিসাব পাই। ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্স আছে 15,20,000 বিয়োগ ব্যাংক হিসাবের ক্রেডিট ব্যালেন্স আছে 3 লক্ষ। তাহলে কত হচ্ছে? ব্যাংক হিসাব পেলাম আমরা 12 লক্ষ টাকা। তো আমি এখানে সাইডে লিখে রাখি যে ব্যাংক হিসাবে আমি কত পেয়েছি। ব্যাংক হিসাব ডেবিট 12 লক্ষ টাকা। মনে রাখতে হবে ডেবিটের অ্যামাউন্ট বড় আর ক্রেডিটের অ্যামাউন্টটা ছোট। তাহলে বড় অ্যামাউন্ট থেকে ছোট অ্যামাউন্টটা বাদ দিলে ওই ডেবিট ব্যালেন্সটাই থাকবে। কেন থাকবে? যেই পাশের মানে ডেবিটের ব্যালেন্স যদি বেশি হয় তাহলে বিয়োগ করার পরে ব্যালেন্সটা ডেবিটই থাকবে, আর যদি ক্রেডিট ব্যালেন্সটা বেশি হয় তাহলে বিয়োগ করার পরে ক্রেডিট ব্যালেন্স থাকবে। অর্থাৎ ডেবিট 15,20,000 টাকা থেকে ক্রেডিট 3,20,000 বাদ দিলে ডেবিট 12 লক্ষ টাকা থাকে ব্যাংক হিসাব। আচ্ছা, এবার আমরা এখান থেকে আরেকটা তথ্য লিখে রাখবো, সেটা হচ্ছে শেয়ার অবহার। কেন লিখবো? কারণ আমাদের এরপরের পার্টটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো সেইখানে আমাকে সম্পদ আর দায়গুলো দেখাইতে হয়। তো শেয়ার অবহারটা সম্পদ, এই জন্য আমি এটা লিখবো শেয়ার অবহার। অবহারের ব্যালেন্স কত আছে এখানে? 3 লক্ষ টাকা। আচ্ছা, এবার আমি মুছে দিতে পারি। তো প্রথমে আমাকে লিখতে হবে সম্পদ সমূহ। তো এখানে আমি কি কি সম্পদ পেয়েছি? ব্যাংক হিসাব পেয়েছি আর শেয়ার অবহার পেয়েছি, দুইটাই সম্পদ। তো এখানে প্রথমে হেডিং লিখতে হবে চলতি সম্পদ। কেন লিখলাম? কারণ ব্যাংক হিসাব হচ্ছে এক প্রকার চলতি সম্পদ, এই জন্য হেডিংটা চলতি সম্পদ লিখে এখানে লিখবো ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাব কত টাকা আছে? 12 লক্ষ টাকা।
আচ্ছা, তারপর শেয়ার অবহার। শেয়ার অবহার কিন্তু চলতি সম্পদ না। শেয়ার অবহার হচ্ছে, আমি এখানে হেডিং লিখব অসমন্বিত ব্যয়। ব্যয় এই কলামে লিখতে হবে শেয়ার অবহার। কত টাকা? 3 লক্ষ টাকা। এবার টোটাল যোগফলটা বের করব, কত হয়? 15 লক্ষ টাকা। তাহলে মোট সম্পদ কত বের হলো? 15 লক্ষ টাকা। আচ্ছা, এইবার আমি হেডিং লিখব শেয়ার মালিকানা সত্ত্ব ও দায় সমূহ বা দায় ও মালিকানা সত্ত্ব। তো এই ক্ষেত্রে আমাকে কিছু ফর্মালিটিস মেইনটেইন করতে হয়। প্রথমে লিখতে হয় অনুমোদিত মূলধন, তারপর লিখতে হয় ইস্যুকৃত মূলধন, তারপর লিখতে হয় বিলিখিত মূলধন এবং তারপর লিখতে হয় তলবকৃত মূলধন। তো আমি এখানে লিখব অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন কত ছিল? শেয়ার প্রতি কত টাকা করে ছিল? 10 টাকা। এবং টোটাল অনুমোদিত মূলধন আমরা প্রশ্নের প্রথম লাইনে অনুমোদিত মূলধন বা থাকে এটা পাবো। তো প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত। তাহলে অনুমোদিত শেয়ার সংখ্যা ছিল 2 লক্ষ, প্রতি শেয়ারের দাম ছিল 10 টাকা। তাহলে টোটাল অনুমোদিত মূলধন কত? 20 লক্ষ টাকা। তো আমরা এখানে লিখব 20 লক্ষ টাকা। তারপর আমরা হিসাব বন্ধ করে দেব কলাম টেনে। আচ্ছা, তারপর আমাকে লিখতে হবে ইস্যুকৃত। তো একটা জিনিস খেয়াল করি, যতগুলো শেয়ার ইস্যু করা ছিল 1,50,000 এবং এই 1,50,000 কি করা হয়েছে? বিলি করা হয়েছে এবং এই 1,50,000 টাকাই উইথড্র করা হয়েছে। 1,50,000 টাকায় কি করা হয়েছে? তলব করা হয়েছে। তার মানে আমি বলতে পারি যে ইস্যুকৃত যতগুলো ইস্যু করা হয়েছে ততগুলোই বিলি করা হয়েছে এবং ততগুলো টাকায় মূলধনে স্থানান্তর করা হয়েছে। তাহলে আমি তিনটা একসাথে লিখতে পারি যে ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত ও তলবকৃত মূলধন। তো এখানে লিখি ইস্যুকৃত, বিলিখিত ও তলবকৃত মূলধন। তো কতগুলো ইস্যু করা ছিল? 1,50,000 শেয়ার ইন্টু 10 সমান কত? 15 লক্ষ। তো আমাদের ফর্মালিটিস শেষ। এবার আমি হেডিং লিখব আদায়কৃত মূলধন। হেডিংটা কি দেব? আদায়কৃত মূলধন। তো আদায়কৃত মূলধন লিখেই আমাকে এই কলামে প্রথমে কোনটা লিখতে হয়? তলবকৃত মূলধন। তো তলবকৃত মূলধন কত টাকা আছে? এই যে 15 লক্ষ টাকা। তুমি বসাবো। আচ্ছা, তো আর কিছু আছে তাই পাশে? শেয়ার অধিহার থাকলে আমরা এখানে বসাইতাম শেয়ার অধিহার। শেয়ার অধিহার তো নাই, আর কিছুই নেই। তাহলে আমার এবার দায়ের যোগফল বের করতে হবে। তো দায়ের যোগফল কত? 15 লক্ষ টাকার যোগফল কত? 15 লক্ষ টাকায়। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে মোট এটা ছিল মোট সম্পদের যোগফল এবং মোট দায় মালিকানা সত্ত্বের যোগফল সেম। তাহলে আমরা বলতে পারি অঙ্কটিও কারেক্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখব।